1500 কোটি টাকার বিজেপির পার্টি অফিস বানিয়েছে, আপনার বাড়ির টাকা বন্ধ। যেভাবে আমাদের কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়েছে, কখনো এসআইআর এর নামে লাইন, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন, কখনো নিজের অধিকারের স্বার্থে লড়াই করতে গিয়ে লাইন, কখনো লকডাউনের নামে লাইন। তাই আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়েই কিন্তু জবাবটা দিতে হবে। কষ্ট হলেও, বৃষ্টি হলেও, ঝড় জল হলেও যেভাবে আমাদের অত্যাচারিত করেছে। একটা কথা আছে না হিন্দিতে, 100 সোনার কি এক লোহার কি। আমাদের যেভাবে অপমানিত অত্যাচারিত করেছে, আগামী 23 তারিখ এমন ভাবে কোপটা দিতে হবে যে বোতামটা এখানে টিপবেন আর ভূমিকম্পটা গুজরাটে আর দিল্লিতে হবে। জোড়া ফুলের বোতামটা এখানে টেপা মানে ভূমিকম্পটা গুজরাটে, মধ্যপ্রদেশে আর দিল্লিতে হবে। আমরা কি খাবো, আমরা কি পড়বো, বিজেপি ঠিক করে দেবে। বিজেপির নেতারা বলছে মাছ মাংস বাংলায় বিক্রি করা যাবে না। কারা মাছ মাংস খান একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন। কারা মাছ মাংস ডিম খান? খান। আমি আগে একবেলা খেতাম, এখন দুবেলা খাই বলার পর থেকে। আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কার সাথে কথা বলবো, বাড়ি থেকে আসবে যাবে, কোথায় হাঁটবো, বিজেপির বাবারা দিল্লি থেকে বসে আমাকে ঠিক করে দেবে? তারা দেশপ্রেমের কথা বলে। আজ থেকে দুদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হুমকি দিয়ে বলছেন কলকাতা উড়িয়ে দেবো। সেই দিন প্রধানমন্ত্রী সভা করতে কুচবিহারে এলো। পাকিস্তানের প্রতি তার কোনো হুমকি বা পাকিস্তানের প্রতি কোনো জবাব তার সভা থেকে বা তার মুখ থেকে আমরা পেলাম না। তিনি আবার বলেন ঘাড় মে ঘুষকে মারুঙ্গা। আমরা চাই যে পাকিস্তান ভারতবর্ষের উপর আপনার সময়কালে জঙ্গিদের ঢুকিয়ে পেহেলগাম বা দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে, সেই পাকিস্তান অধিগৃহীত কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। মোদিজি, আপনার বুকের পাটা থাকলে আপনি সেই ভারতবর্ষের জায়গাটা পাক অধিগৃহীত কাশ্মীর আপনি লড়াই করে দখল করুন। দেশের 130 কোটি মানুষ সমর্থন জানাবে। আপনি বলুন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে কলকাতা উড়িয়ে দেবো, আর দেশের প্রধানমন্ত্রী চুপ। আমরা লিখে রাখছি কাগজে, যেদিন কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়ার সরকার আসবে না, সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে পাকিস্তানকেও দেখাবো, বাংলাদেশকেও দেখাবো। घर में घुस के मारना किसको बोलता है, वो पाकिस्तान को भी दिखाएंगे और बांग्लादेश को भी दिखाएंगे। আমরা দেশদ্রোহী আর তুমি দেশপ্রেমিক, আর পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে ভারতবর্ষকে হুঙ্কার দেওয়া হচ্ছে আর দেশের প্রধানমন্ত্রী চুপ। বলুন, যারা যুব সমাজের ছেলেরা আছেন, প্রতিনিধিরা আছেন, সমর্থন করেন? কোনদিন দেশের স্বাধীনতার ৭৯ বছর পরে আজ পর্যন্ত দেখেছেন দেশকে থ্রেট দিচ্ছে, দেশকে হুঙ্কার দিচ্ছে কলকাতা উড়িয়ে দেবো, দিল্লি উড়িয়ে দেবো, আর প্রধানমন্ত্রী এসে এখানে নির্বাচনী সভা করছে আর দেশের নিরাপত্তা নিয়ে চুপ? আমরা কবে কার সাথে লড়াই করব আমেরিকা ঠিক করে দিচ্ছে। কি অবস্থা দেশের! আপনারা এক বুক আশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন যে বিজেপির হাতে কেন্দ্র সরকার থাকলে দেশ সুরক্ষিত থাকবে। আজকে দেখুন, ভারতবর্ষ কবে যুদ্ধ করবে আমেরিকা ঠিক করছে, কখন শেষ করবে আমেরিকা ঠিক করছে, কাকে কোথায় পাঠাবে আমেরিকা ঠিক করছে, আমাদের কৃষকরা কি দামে বাজার থেকে কৃষি পদার্থ কিনবে আমেরিকা ঠিক করছে, কাকে কি বিক্রি করবে আমেরিকা ঠিক করে দিচ্ছে। তাই এই ভোটে যারা আমাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে
তাদেরকে যোগ্য জবাব দেওয়ার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। বিজেপি এমন একটা পদার্থ, যদি রেখে দেন, এদের রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। এদেরকে রাখা যাবে না, সমূলে উৎখাত করতে হবে। আপনার ভোট নিয়ে জিতে দিল্লিতে দরবার করে তদবির করে আপনার অধিকারের টাকা বন্ধ করেছে। মানুষের ভোটে জিতে মানুষের টাকা বন্ধ, আপনি ভাবতে পারছেন? আমাদের এসআইআর লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, বলছে আমরা অবৈধ। আচ্ছা, আলিপুরদুয়ারের মানুষ ভোট দিয়ে মনোজ তিগ্গাকে জিতিয়েছে, ঠিক না ভুল? ঠিক তো? মনোজ তিগ্গা জিতেছে বলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, ঠিক না ভুল? ঠিক। তাহলে যারা ভোট দিয়ে মনোজ তিগ্গাকে জিতিয়েছে তারা যদি অবৈধ হয়, মনোজ তিগ্গাও অবৈধ, ঠিক কি ভুল? তাহলে মনোজ তিগ্গা যদি অবৈধ হয়, প্রধানমন্ত্রী অবৈধ। তাহলে আমরা সবাই যদি আন্ডার অ্যাডজুডিকেশন হই, প্রধানমন্ত্রী পদটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত, হ্যাঁ কি না? আপনি যার ভোটে নির্বাচিত তারা অবৈধ আর আপনি বৈধ, কি সুন্দর। আপনি কর দেবেন, মানুষ ট্যাক্স দেবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহারের মানুষ, আর পরিষেবা পাবে মধ্যপ্রদেশ, গুজরাট। টাকা নিয়ে যাওয়া হচ্ছে মধ্যপ্রদেশে, গুজরাটে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। আমাদের যারা বাংলাদেশি বলে, আজকে রাজবংশী ভাইরা যারা আছেন, কারা রাজবংশী হাত তুলুন তো? কারা রাজবংশী আছেন হাত তুলুন। আপনাদের কাছে বিজেপির প্রকৃত চেহারা, আমি প্রকৃত স্বরূপটা দেখাতে এসেছি। বিজেপি বলে তারা নাকি রাজবংশী ভাষাকে স্বীকৃত দিতে চায়। আমি একটা চিঠি আপনাদের দেখাচ্ছি। এই চিঠিটা গত 19শে ফেব্রুয়ারি, আজ থেকে 1.5 মাস আগে, আমাদের সরকারের তরফ থেকে কেন্দ্রকে লেখা হয়েছিল। রাজবংশী কামতাপুরী ভাষাকে যেমন রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে, মর্যাদা দিয়েছে সরকারিভাবে, রাজবংশী ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য 19শে ফেব্রুয়ারি আমাদের রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দিয়েছে। এই হচ্ছে তার কপি, এই হচ্ছে সেই চিঠির কপি। এখনো পর্যন্ত কেন্দ্র সরকার কোনো সদুত্তর দেয়নি। রাজবংশী ভাইদের খালি মর্যাদা নয়, আসামের ট্রাইব্যুনালকে, ফরেনার ট্রাইব্যুনালকে কাজে লাগিয়ে এখানকার রাজবংশী ভাইদের এনআরসিতে এসআইআর এর নোটিশ দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন সেগুলো? যারা আমাদের উপর অত্যাচার করেছে তাদেরকে এবার ছাড়বেন। 5 বছর ধরে আমাদের বলেছে বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলেছি, আমাদের বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল, পঞ্চানন বর্মাকে বলেছে পঞ্চানন বর্মন, স্বামী বিবেকানন্দকে বলেছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। আমরা মাছ খাই বলে আমাদের বলেছে মুঘল, বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা। জবাব দেবেন না বন্ধুরা? যদি বাংলাকে কেউ এতটুকু ভালোবাসে আর প্রকৃত বাঙালি হন, আমি মনে করি আর যাই হোক সে কোনোদিন বিজেপিকে ভোট দিতে পারে না। আমরা আমাদের ধর্ম বাড়িতে করব। এই যে আমি এতক্ষণ ধরে কথা বলছি, আমি ধর্ম নিয়ে কথা বলেছি, পরিসংখ্যান নিয়ে বলছি, কর্ম নিয়ে বলছি, কি করেছি তা নিয়ে বলছি, কি করব তা নিয়ে বলছি। আর বিজেপি কি বলে? ধর্ম নিয়ে। আমি মনে করি রাজনীতি হওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান। আর বিজেপির কাছে রাজনীতি হচ্ছে খালি জয় শ্রীরামের রাজনীতি। জয় শ্রীরাম, পেট্রোলের 100 টাকা দাম। জয় শ্রীরাম, রান্নার গ্যাসের 1000 টাকা দাম। জয় শ্রীরাম, জিরের গুঁড়ো 150 টাকার জিরের গুঁড়ো 350 টাকা দাম। আমরা কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমরা বিশ্বাস করি আমরা ধর্ম বাড়িতে করব, মন্দিরে করব, চার্চে করব, মসজিদে করব, গুরুদ্বারায় করব,
কিন্তু আমি যখন মানুষের ভোটে নির্বাচিত, আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে পরিষেবা দেওয়া, এর বাইরে কিছু হতে পারে না। আর বিজেপি ধর্মের রাজনীতি করে। আমি বলেছিলাম যে এলাকার মানুষ যাকে সামনে রেখে ভোট দেবেন সেই ইস্যুই কিন্তু বাস্তবায়িত হবে। আপনারা দেখুন 2019, 2024 আলিপুর দুয়ারের মানুষকে জিজ্ঞেস করুন বিজেপিকে ভোট দিয়েছিলেন কেন, জিজ্ঞেস করুন, বলবে ধর্মের নামে, রাম মন্দিরের নামে। আমি ভুল বলছি? শুনতে খারাপ লাগবে। আপনারা জিজ্ঞেস করুন যে বিজেপিকে ভোট দিয়েছিলেন কেন, বলবে রাম মন্দিরের নামে। তাহলে আজকে রাম মন্দির হয়েছে? আপনি আপনার বাড়ির জন্য ভোট দেননি, আপনি আপনার সম্মানের জন্য ভোট দেননি। 2026-এর ভোট ধর্ম নয়, কর্মকে সামনে রেখে দিতে হবে, আপনার স্বার্থকে সামনে রেখে দিতে হবে। আপনি 2026-এর ভোট লক্ষ্মীর ভান্ডার, খাদ্যসাথী, যুবসাথীকে সামনে রেখে দিন। এই অধিকার আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 15 দিন আগে আমাদের সরকার চতুর্থবার তৈরি হওয়ার পর আমরা 10টা প্রতিজ্ঞার কথা বলেছি। তার মধ্যে 5টা প্রতিজ্ঞা আমি খালি বলে আজকের সভা শেষ করব। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, মহিলারা যারা আছেন তারা শুনে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের সরকার যতদিন বাংলায় থাকবে মায়েরা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। কেউ ভিজছেন না তো? এদিকে চেয়ার নিয়ে যারা আছেন এদিকে জায়গা আছে, চলে আসুন। ওরম মাথায় রুমাল দিয়ে থেকো না, জ্বর হবে। এদিকে আসো, ভিতরে এসো। এই খুলে দাও না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত বাড়ি আছে কেন্দ্র সরকার সাহায্য করুক বা না করুক, প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা মামাটি মানুষের সরকার করবে। এই আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, যত বাংলায় ব্লক টাউন আছে প্রত্যেকটা ব্লকে, টাউনে উন্নত মানের স্বাস্থ্য শিবির তৈরি করে প্রতি বছর দুয়ারে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আমাদের সরকার। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছিলেন বা আগামী দিন করবেন, সরকার চতুর্থবার তৈরি হবে, রাজীব তির্কি জিতবে, তার হাত ধরে কুমার গ্রামে যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকরা আছেন সবাই বার্ধক্য ভাতা পাবেন। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, কেন্দ্র সরকারের কোনো সহযোগিতা ছাড়া এই কুমার গ্রামে 25,000-এর বেশি মানুষকে, আমি সংখ্যাটাও বলে দিচ্ছি, প্রায় 26,472 জনকে আমরা বাংলার বাড়ি দিয়েছি গত 2 বছরে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, বাংলায় যত গরিব পরিবার রয়েছেন বাড়ির জন্য আবেদন করছেন বা আগামী দিন করবেন, কেন্দ্র সরকার টাকা দিক বা না দিক, আমাদের সরকার মামাটি মানুষের সরকার প্রত্যেক গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করবে। এই আমাদের পঞ্চম প্রতিজ্ঞা। তাহলে 5টা প্রতিজ্ঞা কি? 1 হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 হচ্ছে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 হচ্ছে দুয়ারে দুয়ারে স্বাস্থ্য শিবির, 4 নম্বর হচ্ছে বার্ধক্য ভাতা, আর 5 সবার জন্য বাড়ি। এই হচ্ছে আমাদের সরকারের প্রতিজ্ঞা এবং অঙ্গীকার। আর চা শ্রমিক ভাইদের জন্য আমি তো বলেই গেছি যে আমাকে বলার সুযোগ আর লড়াই করার সুযোগটা আপনারা দেবেন। আপনাদের পাশে থেকে একদম এই 2022-এর মালবাজারের সভা থেকে শুরু করে, আপনাদের সবার লেবার ডিপার্টমেন্ট থেকে আইডি কার্ড থেকে শুরু করে, চা সুন্দরীতে বাড়ি পাট্টা থেকে শুরু করে ক্রেশ, সব কিছু আমাদের সরকার করেছে। আগামী দিন আপনাদের মজুরি বৃদ্ধি যদি হয়, তৃণমূলের সরকারই করবে, তৃণমূলের সংগঠনই করবে। এই বিনোদ মিঞ্জরা আছে, আমরা সবাই মিলে লড়াই করে করব। আমি আরেকবার আপনাদের সকলের কাছে
আমার আবেদন রাখবো, আমার ভাতৃপ্রতিম, এখানের ভূমিপুত্র, মানুষের সর্বক্ষণের কর্মী, আমার আপনার কুমারগ্রামের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, সবার প্রার্থী রাজীব তির্কিকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করতে হবে। আর আজকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন, ভালোবাসা ফেরানোর কাছে তো আমার একটাই সুযোগ, আমি উন্নয়নের মাধ্যমে ফেরাতে পারি। কিন্তু উন্নয়ন করতে গেলে আমাকে সুযোগ দিতে হবে, রাজীবকে জেতাতে হবে। রাজীবকে আপনারা জেতান, আমি কথা দিয়ে যাচ্ছি আজকে এই ভালোবাসার ঋণের জবাব সুদে আসলে আমি উন্নয়নের নিরিখে পরিশোধ করব আগামী দিন কুমারগ্রামবাসীকে, এই কথা আমি দিয়ে যাচ্ছি। আমি যেভাবে আমার পরিবারের অংশ মনে করে আমার লোকসভা কেন্দ্রের বিধানসভাগুলোতে কাজ করেছি, কুমারগ্রাম ব্যতিক্রম হবে না। আপনাদের সবার উন্নয়নের দায়িত্ব দায়ভার আমি আজকের এই সভায় আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। কিন্তু জেতাতে আপনাদের হবে, কষ্ট হলেও, গরম পড়লেও, বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। আর ভোট এমনভাবে দেবেন, 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, মনোজবাবু আর বিজেপির নেতারা যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে। মাথায় থাকবে তো? থাকবে তো? দেখুন, এরা কোনোদিন কিছু করেনি। এরা যদি জেতে, আপনি কিন্তু কাউকে বলার সুযোগ পাবেন না, এলাকায় থাকে না। অর্ধেক সময় বিধায়ক কলকাতা আর সাংসদ দিল্লি। এখানে কিন্তু আপনি বলার সুযোগ পাবেন না। যারা মোদিজির গ্যারেন্টির কথা বলে, মোদিজির গ্যারেন্টি হচ্ছে 0 ওয়ারেন্টি। 15 লাখ কেউ পেয়েছেন? পেয়েছেন? বছরে 2 কোটি চাকরি হয়েছিল, ডবল ইঞ্জিনের এখানে প্রতিনিধি রয়েছে, এমএলএ বিজেপি, এমপি বিজেপি। আমাকে দেখিয়ে দিন কুমারগ্রাম থেকে কটা যুবক যুবতীর হাতে নরেন্দ্র মোদীর সরকার কর্মসংস্থানের নিয়োগপত্র তুলেছে। দেখাতে পারবেন? পারবেন না। যে আমাদের মনের ভাষা বোঝে না, যে আমাদের ভাষা বাংলা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, বাংলা পড়তে পারে না, সে নাকি আমাদের উন্নয়ন করবে। আচ্ছা, দিল্লিতে নিঃশ্বাস নিতে গিয়ে লোক মারা যাচ্ছে, মধ্যপ্রদেশে জল খেয়ে লোক মারা যাচ্ছে, সরকার কার? বিজেপির। বিহারে ব্রিজ ভেঙে লোক মারা যাচ্ছে। আপনারা জানেন এখানে অনেক এসটি ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছেন। সব থেকে বেশি এসটিদের উপর অত্যাচার যদি কোথাও হয়ে থাকে, 1 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ, 2 নম্বরে রয়েছে রাজস্থান, 3 নম্বরে রয়েছে মণিপুর। 3টেই বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার। এসটিদের উপর অত্যাচারের ক্ষেত্রে গোল্ড মেডেল বিজেপি, সিলভার মেডেল বিজেপি, ব্রোঞ্জ মেডেল বিজেপি। আমার চ্যালেঞ্জ, এগুলো সব সংসদে, রাজ্যসভা, লোকসভার কোয়েশ্চেনের আনসার রয়েছে। তাই আমি, কি হয়েছে? নাম কেটে দিয়েছে? আপনি অ্যাপিল করেছেন? দেখুন, আমি এরকম সভা অনেকের সাথে হয়েছে। আমি আপনাদের অনুরোধ করব, যাদের নাম কেটে দিয়েছে আরো জেতান বিজেপিকে। আপনারাই তো জিতিয়েছেন, আলিপুরদুয়ারের লোকেরা। যদি তৃণমূল জিততো এখান থেকে, আরো জেতান। আজকে তৃণমূল কটা আসন পেয়েছে? 29। যদি কুচবিহার জিতেছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জিততো, আর 3-4টে আসন বেশি পেত, এসআইআর হতো না। 10 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ দিয়েছে। এই যে মহিলা দাঁড়িয়ে আমাকে বলছিল অনুপ্রবেশকারী মনে হয়, আমার চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীকে, আপনি বাঙালিকে বলছেন অনুপ্রবেশকারী। আপনি 20 মাস ধরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে রেখে দিয়েছেন। আমার একটা প্রশ্ন, শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী না শরণার্থী? মোদীজি উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন?
আপনি 20 মাস ধরে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে অবৈধভাবে দিল্লিতে রেখেছেন। শেখ হাসিনার স্ট্যাটাস কি? শেখ হাসিনা কি শরণার্থী না শেখ হাসিনা অনুপ্রবেশকারী? বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করুন। যাদের নাম বাদ গেছে আমি হাত জোড় করে বলবো চিন্তা করবেন না, আপনাদের সবার অধিকার তৃণমূল কংগ্রেস রক্ষা করতে বদ্ধপরিকর। আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, মুসলমান হোক, যে ধর্মের হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনার অধিকার রক্ষা করতে। আমরা লড়ছি সুপ্রিম কোর্টে, আপনারা তো দেখছেন কোর্টের অবস্থা। বিচার ব্যবস্থা একাংশ এদের সাথে হাত মিলিয়ে দিয়েছে, মানুষ বিচার পাচ্ছে না। আমি লড়তে যাইনি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হয়ে লড়তে গেছে। আমাকে যদি আমার বিরুদ্ধে বিচার ব্যবস্থা কোনো রায় দেয়, আমি বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোনোদিন কিছু বলিনি, কিন্তু মানুষ আজকে কোর্টে গিয়ে বিচার পাচ্ছে না। তবে আমার দৃঢ় বিশ্বাস, যে 27 লাখ লোকের নাম বাদ দিয়েছে, এই 27 লাখের মধ্যে 27 লাখ নাম আমরা তুলবো। হয়তো একটু সময় লাগতে পারে, আপনাদের এরা চেষ্টা করবে এই ভোটে যাতে আপনারা ভোট না দিতে পারেন এবং গায়ের জোরে বিজেপি নিজেদের সরকার তৈরি করতে পারে। তবে এত লক্ষ লক্ষ মায়েদের আশীর্বাদ, তাদের ভালোবাসা, গরিব মানুষের চোখের জল কোনোদিন বৃথা যায় না। এর অভিশাপ বিজেপিকে সুদে আসলে দিতে হবে এবং জবাব বিজেপিকে চোকাতে হবে। আপনারা কেউ আতঙ্কিত হবেন না, কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। আমাদের সরকার তৈরি হবে। যত মায়েরা রয়েছেন, এই যে স্মৃতিতে সিঁদুর হাতে পলা, সে বলছে আমার নাম বাদ। মোড়ে এবার বুঝতে পারছেন, বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। এদের রাখা যাবে না। আপনারা এমন ভাবে রাজীবকে জেতান যাতে এখানে মানুষের সাথে বেইমানি করার আগে বিজেপি 100 বার ভাবে আগামী দিনে। আমি সকলকে আরেকবার, আর এখন বৃষ্টি, যেহেতু বৃষ্টি পড়ছে, আপনারা হ্যাঙ্গারের বাইরে যাবেন না। সভা শেষ হলেও যাদের ছাতা আছে তারা আস্তে আস্তে যান, যাদের হাতে ছাতা নেই অযথা ভিজবেন না। আপনাদের জীবনগুলো আমাদের কাছে মণিমুক্তের মতন। আপনারা কেউ যদি জ্বরে পড়েন বা শরীর খারাপ হয়, আমাদের কারোর কাছে সেটা বাঞ্ছনীয় নয়। আপনারা কেউ ভিজবেন না, সভা শেষ হবে, বৃষ্টি থামবে, তারপর আস্তে আস্তে যাবেন। আর আমাদের এখানে যারা আছে সভা মঞ্চে উপস্থিত দলীয় পদাধিকারী, সকলকে অনুরোধ করব সবাই যেন সাবধানে বাড়ি ফিরতে পারে। দরকার হলে সবার সাথে অঞ্চল স্তরের আমাদের যারা প্রতিনিধি কর্মীবৃন্দ বা নেতা দলীয় পদাধিকারী রয়েছে, সকলের সাথে কথা বলে মানুষ যাতে ঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারে সেটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা, জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী দিন এই আলিপুরদুয়ারের মাটি বাংলা এবং মামাটি মানুষ তৃণমূলের দুর্জয় ঘাঁটি, এটা আপনাদের প্রমাণ করতে হবে। আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, জয় বাংলা। জোরে বলো জয় বাংলা। এখানে যারা আছেন হাত তুলে বলুন তো জোরে, গলায় যত আওয়াজ আছে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। জোরে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা,
মনে থাকবে তো? হ্যাঁ। আর এখানে যে প্রাইমারি হেলথ সেন্টারটা রয়েছে, আমি চেষ্টা করব এটাকে পূর্ণাঙ্গ গ্রামীণ হাসপাতালে আপগ্রেড করে আপনাদের স্বাস্থ্য পরিষেবায় যাতে কোনো রকম খামতি না থাকে। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন ভ্যাঙাড়ের বাইরে যাবেন না, বৃষ্টি কমবে, বৃষ্টি থামবে, তারপর আস্তে আস্তে বেরোবেন। বাচ্চারা আছে, কোনো রকম ভাবে যেন কেউ না ভেজে।